ঈদের আগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে আমরা দেখেছি খুশি নিম্ন আয়ের মানুষ। কড়াইল ভাসান টেকা সাততলা বস্তিবাসী নারীদের চোখে মুখে যেন ঈদ আনন্দ। ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনে ২৫০০ টাকা জমা হয়েছে তাদের অ্যাকাউন্টে এবং এই টাকায় নানা স্বপ্ন বুনছেন এই হতদরিদ্র এই সমস্ত নারী। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুন পর্যন্ত ৪ মাসের জন্য ৩৮,৭,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড হিসেবে রূপান্তর করা। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এবং আছেন চট্টগ্রাম বিজেএমইউ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি এবং প্রফেসর ওবায়দুল করিম, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রত্যাশা, চ্যালেঞ্জ, বাস্তবতা সমস্ত বিষয় নিয়ে একটু পরে আসবো আপনার কাছে। শুধু আজকের দিনটাকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, আমরা দেখেছি রোজার ঠিক শেষের দিকে এবং ঈদের ঠিক আগ দিয়ে ছিন্নমূল, নিপীড়িত, পথবঞ্চিত সমস্ত মানুষদের মধ্যে একটা মলিন চেহারা আমরা দেখি। দরিদ্র মানুষের ক্ষেত্রে ঈদটা আসলে খুব একটা আনন্দের হয় না, আমরা সেটা বলতে শুনি। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি আজকে চিত্র কিছুটা ভিন্ন দেখলাম। কি বলবেন আসলে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে বলি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। জি। এবং সমাজ বিজ্ঞানে একটা কথা আমাদের শিখিয়েছে, সেটি হচ্ছে সমাজের একেবারে প্রাইমারি ইউনিট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি উদ্ভবের পরেই শুধু কৃষি সভ্যতার পতন হয় এবং আমাদের আজকে যে সভ্যতায় দাঁড়িয়েছি সেটি কিন্তু শুরু হয়েছে পরিবার থেকে। আচ্ছা ধরুন তো, ১, ২, ১০,০০০, ১০,০০,০০০ পরিবার যদি ভেঙে যায়, সোসাইটি টিকে? আমাদের ব্যবসা থাকে না, বিশ্ববিদ্যালয় থাকে না, শিক্ষা থাকে না, বিনোদন থাকে না। পরিবারের জন্যই তো সবকিছু। পরিবার আছে বলেই এত অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, একটি পরিবার একটি সংঘবদ্ধ একটা ইউনিট। এই সংঘবদ্ধ ইউনিট কে যদি আপনি প্রণোদনা না দেন সমাজ থেকে, তাহলে সেই পরিবার কিন্তু ভালোভাবে বেড়ে ওঠে না। আমি একটি কথা বলি যে আজকে যে ফ্যামিলি কার্ডের কথা বলছি আমরা, এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা একটি পরিবারের যে প্রণোদনা দেওয়া, আমাদের ইকোনমি তো হচ্ছে স্ক্যারসিটি, আমাদের ধনী লোক কম, মধ্যবিত্ত কম, দারিদ্র্যের সংখ্যা বেশি, এটাকে বিমোচন করতে হবে। কিন্তু বিমোচন করবার জন্য তো আপনার কাছে আলাদিনের চেরাগ নেই। আপনাকে কালে কালে সময়ে সময়ে বিভিন্ন প্রণোদনার মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে হবে। একটি ফ্যামিলি যদি বোঝে যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র যিনি চালান, সরকার প্রধান, তার জন্য ফিল করেন, তার জন্য সহানুভূতি আছে, এটি তো বড় অর্জন। কারণ আমার পরিবারের সঙ্গে অন্য পরিবারের সম্পর্ক তৈরি হবে সমাজের অন্যান্য পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে। রাষ্ট্র তো আর কিছু নয়, আমাদের পরিবারের সংঘবদ্ধ একটা প্রতিষ্ঠান। এই রাষ্ট্রকে যিনি চালাবেন, সরকার প্রধান, তিনি যদি জনগণের মনে আস্থা অর্জন করতে পারেন, একটি ফ্যামিলিকে প্রণোদনার মধ্য দিয়ে, তাদেরকে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে, নিঃসন্দেহে এটি একটি বড় কোনো অর্জন নয়। কারণ এই ২৫০০ টাকা দিয়ে একটি ফ্যামিলিকে আপনি উজ্জীবিত বা তাকে দারিদ্র থেকে বিমোচন করতে পারেন না। কিন্তু দারিদ্র বিমোচন তো একদিনে হয় না, একটি, দুইটি, তিনটি, চারটি উদ্যোগের মধ্য দিয়ে তো দারিদ্র বিমোচিত হবে। আর সবচেয়ে বড় কথা, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আপনারা জানেন দরিদ্র ছেলে পেলেরা আসে ওয়েভারের জন্য, টিউশন ফি থেকে তারা ওয়েভার চায়। আমরা সেই ওয়েভার দিয়ে তাকে তো পুরো টিউশন ফি মাফ করে দিতে পারি না, কিন্তু তাকে উজ্জীবিত করতে পারি। একদম, মানে আমরা যখন এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম যারা আসলে ফ্যামিলি কার্ড পেয়েছেন, তাদের দিক থেকে একটা বক্তব্য কিন্তু খুব স্পষ্ট ভাষায় ছিল যে তাদের হাতটা অন্তত প্রতি মাসে অন্তত ফাঁকা থাকবে না। অর্থাৎ কারো যদি চাকরিটা চলে যায়, উপার্জন বন্ধ হয়ে যায় পরিবারের পুরুষের, সেক্ষেত্রে নারীর কাছে এসেই বলতে হবে যে এবার একটু সাপোর্টটা দাও। এরকম নানামুখী জায়গা থেকে নারীর একটা ক্ষমতায়ন হচ্ছে বটে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, মানে যখন প্রত্যাশা পূরণ হতে শুরু করে তখন প্রত্যাশার পরবর্তী ধাপটা বেড়ে যায়। আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা আছে, আমাদের যে প্রত্যাশা আজকে শুরু হলো, এই চাপ আসলে কতটা বড় রকমের হয়ে দাঁড়াবে এবং কিভাবে সামলাতে হবে? দেখুন, আমি আগেই বলেছি যে আমাদের সমাজ বড় পরিসর থেকে যখন আমাদের উদ্যোগকে, আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়, তখন কিন্তু মানুষের মধ্যে কর্মস্পৃহা বেড়ে যায়। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে উদ্যোগটা নিলেন এবং আমাদের সাধারণ মানুষের প্রতিটা ফ্যামিলির জন্য যে উদ্যোগের বার্তাটা তিনি দিলেন, সে থেকে মানুষ কিন্তু উজ্জীবিত হবে। দেখুন, ৪ কোটি পরিবার বা ৪.৫ কোটি পরিবার, এই পরিবারগুলো যদি সংঘবদ্ধ হয় তাহলে তো আমাদের উন্নয়নটা সম্ভব। আমি একটা কথা বলি, আমাদের যে জাতীয়
জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কি করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা বা প্রণোদনা সৃষ্টি করে। আমরা যখন জাতীয় পতাকা উড্ডীন করা হয় আমরা দাঁড়িয়ে সম্মান দেখাই, এটাই ঐক্যের প্রতীক। এই ঐক্যের প্রতীক আছে কেন? আছে এই জন্য জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য। এই ধরনের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় আমরা দাঁড়িয়ে সম্মান দেখাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের এক ধরনের কমন ফিলিং তৈরি হয়। এই কমন ফিলিংটা তৈরি করবার দায়িত্বটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। প্রতিটি পরিবার, এই 4 কোটি 4.5 কোটি 5 কোটি পরিবার যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি বুঝতে পারেন আজকে আমাদের সরকার প্রধান আমাদের যে উন্নয়ন, সামাজিকভাবে উন্নয়ন করবার যে চেষ্টা, সেই চেষ্টাটা করে যাচ্ছেন এবং এক ধরনের সহানুভূতি আমি আরেকটা বিষয় আসতে চাই জনাব প্রফেসর ওবায়দুল করিম, মানে আপনি আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগটার নানামুখী বিশ্লেষণ করছেন, কিন্তু কিছু সংকট, কিছু চ্যালেঞ্জ ঐতিহাসিকভাবে বাংলাদেশের আছে যেটা আসলে সব সরকারকে ফেস করতে হচ্ছে এবং হবে। সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। কোনো ভালো উদ্যোগে আসলে টিকবে না যদি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে। কতটা জরুরি, কি করতে হবে সেক্ষেত্রে? যখন রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো উন্নয়নের একেবারে প্রাথমিক শর্ত, এই শর্ত পূরণ না হলে কখনো রাজনৈতিক উন্নয়নটা সফল কাম হয় না। দেখুন, রাজনৈতিক স্থিতিশীলতা কখন আসে? রাজনৈতিক স্থিতিশীলতা আসে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা যদি তাদের উদ্যোগ, তাদের কাজকর্মের মধ্যে দিয়ে জনগণকে এই কথাটি বোঝাতে পারেন, এই বার্তা দিতে পারেন যে এই সরকার জনগণের সরকার, আমরা আছি জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য। জনগণ যখন ভোট দেন কাকে দেন? যাকে মনে করেন যে আমার উন্নয়নের জন্য, আমার সামাজিক প্রগতির জন্য তাকে প্রয়োজন, তখনই তো দেন। সুতরাং একটি রাজনৈতিক স্থিতিশীলতা তখনই আসবে যদি সরকার উন্নয়ন প্রচেষ্টা জনগণের কাছে ট্রিকল ডাউন পৌঁছে দিতে পারেন। এই পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে প্রথমে হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা দেখছি যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে হচ্ছে, এরপরে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে হবে। এবং আমরা সরকার এসছে মাত্র সম্ভবত খুব অল্প সময় আমরা পেরোলাম মাত্র। আমরা আশা করছি এই ধরনের উদ্যোগগুলো, একটা কথা বলি, ফ্যামিলির জন্য আমি আগেই বলেছি, পরিবারের জন্য কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, লেখাপড়া সমস্ত কিছু। সুতরাং ফ্যামিলিকে শক্ত করবার জন্য যে যে উদ্যোগগুলো দেয়, শিক্ষা, যেমন ফ্যামিলিতে যারা শিক্ষা পাচ্ছেন না, আমি নিশ্চয়ই সময় থাকলে শিক্ষার অংশও আসবো, কিন্তু যে অংশে আসলে আমি আসতে চাচ্ছি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রধান শর্ত সেটা আমরা জানি, কিন্তু হয় কি, মানে সরকার নিজের যে ম্যান্ডেট, যে প্রতিশ্রুতি, সেটা যখন বাস্তবায়ন করা শুরু করেন তখন কোনো না কোনো পক্ষ আছে যারা আসলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাটা করেন। সেই চেষ্টা যারা করেন তারা নানামুখী উদ্যোগ আসলে ব্যর্থ করার নানা রকম ষড়যন্ত্র করে। সেটা আসলে কিভাবে ট্যাকেল দিতে হবে, কিভাবে সেটা থামাতে হবে? দেখুন, যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করবার জন্য জনগণই যথেষ্ট। সরকারের সাথে যদি সরকার যদি জনগণের সাথে থাকে এবং জনগণ যদি সরকারের উন্নয়নের যে সুফলগুলো ভোগ করতে শুরু করে, তাহলে জনগণ যে কোনো ধরনের ষড়যন্ত্র সেগুলোকে নস্যাৎ করে দিতে পারবে। কারণ আমি বলি, আমি আমার স্বার্থ তো বুঝবো, আপনি আপনার স্বার্থ বুঝবেন। আমি যদি দেখি সরকার আমার স্বার্থটাকে বাস্তবায়ন করবার জন্য সচেষ্ট হচ্ছেন, তাহলে নিশ্চয়ই আমি যারাই উদ্যোগ নিবে সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার, আমি তার বিরোধিতা করব, আমার সামর্থ্য অনুযায়ী সেটা বিরোধিতা করব, এই তো স্বাভাবিক। সুতরাং জনমুখী কাজ যদি হয় তাহলে যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। একদম। আরো দুটো বিষয় একটু জেনে নিতে চাই। ধরুন, আমরা যদি আজকের দিনটার কথা চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি আজকে জুন পর্যন্ত এই ফ্যামিলি কার্ডের জন্য 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর সময়টা বাড়তে থাকবে এবং 2030 সালের মধ্যে একটা লক্ষ্য আছে, সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড হিসেবে এই কার্ডটাই ব্যবহার করা হবে। এর জন্য একটা বিপুল পরিমাণ আর্থিক সক্ষমতা আমাদের দেশের প্রয়োজন। সেই সক্ষমতা আসলে কিভাবে বাড়ানো যাবে, কোথায় গিয়ে আসলে কাজটা করতে হবে আমাদের? দেখুন, আমি আগেই বলেছি আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, সেজন্য বলি, দেখুন এটা সামাজিক সংস্কারের সঙ্গে জড়িত। এই যে আজকে ফ্যামিলিদেরকে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এতে কিন্তু তার দারিদ্র বিমোচন হবে না, কিন্তু দারিদ্র বিমোচনের সূচনাটা তৈরি হবে। সেই সূচনাটা থেকে যদি আমরা পরবর্তী পদক্ষেপগুলো, সরকারের পদক্ষেপগুলোকে আমরা যদি গ্রহণ করতে পারি, সেগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আস্তে আস্তে দারিদ্র বিমোচন হবে। দেখুন, যেসব দেশ ধনী সেসব দেশে কিন্তু মধ্যবিত্তের সংখ্যা বেশি। এই যে জাতিসংঘ এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে বলেছে যে যুবকদের সংখ্যা বাড়াতে হবে। যুবকদের সংখ্যা বাড়াতে গেলে মধ্যবিত্তের সংখ্যা বাড়াতে হবে। এই যে ফ্যামিলিকে আপনি যে সাহায্যটা দিচ্ছেন, এতে তাকে মধ্যবিত্তে উত্তীর্ণ হওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন। সে হয়তো আজ থেকে 10 বছর পরে মধ্যবিত্ত সমাজের অংশ হয়ে যাবে এবং সমাজ যত বেশি মধ্যবিত্তের সংখ্যা বাড়বে, যুবকদের সংখ্যা বাড়বে। আপনি জানেন এগুলো পপুলেশন ডিভিডেন্ড বা পপুলেশন বোনাস বলা হয়। এই বোনাস যখন বাড়বে, সমাজকে আপনি চাইলে
চান বা না চান, সমাজ কিন্তু তার উন্নয়নের চাকাটা যে ঘুরতে শুরু করবে সেটাকে আর থামাতে পারবেন না আপনি। নিম্ন সুতরাং মধ্যবিত্ত যারা আছেন তাদেরও তো একটা অভিযোগ আছে, কারণ যারা নিম্নবিত্ত তারা হয়তো সাহায্যটা নিতে পারেন, যারা উচ্চবিত্ত তাদের সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তরা তারা না পারেন সাহায্য চাইতে, না পারেন সংকটটাকে সঠিকভাবে মোকাবেলা করতে, তাদেরকে নিয়ে ভাবনাটা কেমন থাকা উচিত আসলে? এই এই সেই জন্যই তো আজকের এই কর্মসূচি। যেহেতু আমাদের দেশে এখনো নিম্নবিত্ত সংখ্যা একেবারে কম নয়, এদেরকে মধ্যবিত্ত সমাজে উত্তীর্ণ করা দরকার। তো মধ্যবিত্ত সমাজে উত্তীর্ণ করতে হলে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে, ক্ষমতায়ন করতে হবে। এবং দ্বিতীয়ত শিক্ষা। শিক্ষা একজন মানুষ যদি এসএসসিও পাশ করে তাহলে সে মানসিকভাবে মধ্যবিত্তের অংশ হয়ে যায়, সে কিন্তু কখনোই আর নিম্নবিত্ত থাকে না। তার উপার্জন থাকুক বা না থাকুক, মধ্যবিত্তের সংস্কৃতি সে অর্জন করে, এবং মধ্যবিত্তের সংস্কৃতি অর্জন করলে সে বেকার থাকবে না, সে কোনো না কোনো ভাবে কোনো একটা উপার্জনের উপায় খুঁজে বের করবেই। সমাজ তো এইভাবে উত্তীর্ণ হয়। বুঝতে পারছি। এক্ষেত্রে দেখুন, ফ্যামিলি কার্ডের আজকে যা হলো এবং যেভাবে উদ্বোধনটা হলো, প্রতিশ্রুতি রক্ষা হলো, শুরুটা হলো, এটা একটা আত্মবিশ্বাস তৈরি করলো এবং বলা হচ্ছে আত্মবিশ্বাসের উপর ভর করেই সামনের মাস থেকে কৃষক কার্ডও চালু করা হবে। কৃষক কার্ড চালু করার ব্যাপারটা সত্যিকার অর্থে অনেক বড় কর্মযজ্ঞ, কারণ সেখানে আসলে শিক্ষিতের হারটা কেমন আপনি জানেন, তাদের অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে এবং তারা আসলে কিভাবে তালিকাভুক্ত হবে, সেখানে কোনো দুর্নীতি হবে কিনা, সেখানে ট্রান্সপারেন্সিরও প্রয়োজন আছে, কিভাবে সেটা করা প্রয়োজন বলে মনে করেন? দেখুন, আমাদের সমাজে কৃষকরা হচ্ছে মূল উৎপাদক। আমাদের খাদ্য উৎপাদনের মূল নিয়ামক শক্তি হচ্ছে তারা। এই কৃষক যদি তারা তাদের যে চাহিদা, সেই চাহিদা মেটাতে না পারেন, সেই চাহিদা হতে পারে লজিস্টিক সাপোর্ট, একটা পাওয়ার টিলার হতে পারে, একটা ট্রাক্টর হতে পারে। ট্রাক্টর তো নিজের কারণ কিনবার সামর্থ্য নেই, কোনো না কোনো ভাবে ব্যাংক বা বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তাকে অর্জন করতে হবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো একজন কৃষকের পক্ষে করা সম্ভব নয়। তা আমাদের কৃষকদেরকে যদি একটি কৃষি উৎপাদনমূলক সমাজে, কৃষি উৎপাদন মানে কি, আমি উৎপাদন করব, বাজারে বিকবো এবং তার মজুরি পাবো এবং আমি আমার জীবনকে স্বচ্ছন্দে চালাতে পারবো, এই ধরনের একটা ধারণা প্রতিষ্ঠা করা দরকার। সেই প্রতিষ্ঠা করবার জন্য কৃষকের যে লজিস্টিক সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট, সেই সাপোর্ট গুলো দিতে পারে কৃষক কার্ডের মধ্যে। আমি এখনো পরিপূর্ণভাবে নিশ্চিত জানি না কৃষক কার্ডের সুযোগ সুবিধাগুলো কি। সুযোগ সুবিধাগুলো নিশ্চয়ই বিস্তৃত হবে, কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হবে এবং কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আসলে কৃষক কার্ড নিয়ে আলাদা করে মানে সবার আগ্রহটা এই অর্থে যে আমরা জানি যে কৃষক এবং ভোক্তা এই দুটোর মাঝখানে একটা বড় দেয়াল আছে, যাদেরকে আমরা মধ্যস্বত্বভোগ বলে থাকি, এবং মূল্যস্ফীতি থেকে শুরু করে নানা কিছুর জন্য তারা একটা কলকাঠি নাড়েন, সিন্ডিকেট তৈরি করে ফেলেন। এই কার্ডটা আসলে সেই জটিলতাটা ভাঙতে পারে কিনা, কিছুটা এগিয়ে দেবে কিনা আমাদেরকে? যখন আপনি আগেই বলেছেন যে দুর্নীতি, যে কোনো কাজ করবার সময় দুর্নীতি একটা প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সমাজ দুর্নীতিটা বহু আগে থেকে আমরা ইনহেরিট করে এসেছি এবং বিশেষ করে সরকারগুলোর আমলে স্বৈরশাসন বহাল থাকার কারণে দুর্নীতিটা তার ইনফ্লেশন হয়েছে, দুর্নীতির বেড়ে গেছে, এক্সপ্লোশন হয়েছে। সেই দুর্নীতিকে লাগাম দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতিটাকে আমরা একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসবার চেষ্টা করব। তো সেই জন্য যে উদ্যোগটা কৃষি কার্ড বা কৃষকের কার্ড, যেটাই বলুন, ফ্যামিলি কার্ড, এটা যখন আপনি প্রচার করবেন, জনগণের কাছে, কৃষকের কাছে পৌঁছবেন, তো পৌঁছানোর প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটার মধ্যে যদি দুর্নীতি থাকে তাহলে এটা সফল কাম হবে না। সুতরাং দুর্নীতিটাকে অবদমন করতে হবে। এটা কিভাবে করবেন? যারা প্রশাসক আছেন, বিশেষ করে আমাদের দুর্নীতিটা হয় প্রশাসন থেকে হয়, এবং শুধু তাই না, প্রশাসন থেকে কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছানোর মাঝখানে যে দুর্নীতিটা হয়, সেই দুর্নীতিটা বন্ধ করতে হবে। সেই জন্য নিশ্চয়ই একটা মেকানিজম তো তৈরি করতেই হবে। কারণ যদি আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি, যেটা সরকার প্রধান বলছেন, তাহলে আমাদেরকে নিশ্চয়ই তারা তাদের উদ্যোগ নিয়ে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেনই, এবং সেটা যদি রাখেন এবং কৃষকের কাছে যদি কার্ড পৌঁছায়। আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করি। আজকে অনেকে এটা জানতে চাইছেন যে আজকে যেই নারী ফ্যামিলি কার্ডটা নিলেন, পারিবারিক যেই দুরবস্থা ছিল, সেই দুরবস্থায় এই টাকাটা তার খুব সাপোর্ট হবে, কিন্তু মুশকিল হচ্ছে উনি যদি এমন হয় যে পারিবারিকভাবে সক্ষম হয়ে উঠলেন, তখন আসলে ফ্যামিলি কার্ডটা দেয়া হবে কিনা, সেই হিসেবে মনিটরিংটা কেমন হবে? যে একজন মানুষ সুবিধা বঞ্চিত অবস্থায় কার্ড পেয়েছেন, পরবর্তীতে তিনি সুবিধা পেয়ে গেলেন এবং সুস্থ হয়ে উঠলেন, তিনি পারিবারিকভাবে স্বাবলম্বী হয়ে উঠলেন, সেই হিসেবে তখন কার্ডটা কি হবে?
আসলে সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটির অংশ হচ্ছে এটা। জি। পৃথিবীর সব উন্নত দেশেই কিন্তু এই সিকিউরিটি নেটওয়ার্কটা আছে। জি। এখন নেটওয়ার্কটা শুরু করতে হবে কোত্থেকে? যার প্রয়োজন নেই তিনি তো এখন নেবেন না। যেমন মধ্যবিত্তদের, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা কখনোই ফ্যামিলি কার্ডের জন্য খুব উন্মুখ হয়ে থাকবেন তা তো নয়। জি। এটি সমাজের ডাউন ট্রোডেন পিপল যারা একেবারে সমাজের নিচু স্তরের বা নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদেরকে দেওয়া হবে। তাদেরকে দেওয়া হবে ওই একটি কারণে না, না, মোটিভেশন। এটা আমরা স্পষ্ট। আমি যেটা জানতে চাচ্ছি যে ধরুন করাইল বস্তি বা সাততলা বস্তি বা ভাসানটেক বস্তির একজন নারী যিনি আসলে সুবিধা বঞ্চিত এবং তিনি আসলে এখন এই টাকাটা তার খুব জরুরি, কিন্তু কাল যখন তার ব্যবসা থেকে শুরু করে নানা কিছুতে প্রসার ঘটবে, তিনি যখন মধ্যবিত্ত পর্যায়ে আসবেন তখন আসলে ফ্যামিলি কার্ডের ব্যাপারে সিদ্ধান্তটা কি হবে, মনিটরিংটা কেমন ভাবে হবে? তখন যদি তিনি মনে করেন যে ফ্যামিলি কার্ড তার দরকার নেই তাহলে তিনি সারেন্ডার করবেন। আর যদি মনে করেন না ফ্যামিলি কার্ড ব্যাপারটা হচ্ছে সিকিউরিটির ব্যাপার, যেমন ধরুন আমরা যে ইন্স্যুরেন্স করে থাকি, হেলথ ইন্স্যুরেন্স করে থাকি, কেন করি? আমি মধ্যবিত্ত, আমার হয়তো সামর্থ্য আছে কিছু টাকা খরচ করে আমি চিকিৎসা সেবা নিতে পারি, একদম। কিন্তু এমন সময় আসতে পারে যখন আমার কাছে নগদ অর্থ নাও থাকতে পারে, তখন সেই জন্য সেই সিকিউরিটিটাকে এনশিওর করবার জন্য তো আমাদের ইন্স্যুরেন্স পলিসি। একদম একদম একদম। তবে মোটা দাগে আসলে সত্যিকার অর্থের একটা আশাবাদ, আপনি যে বললেন সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামোকে সুদৃঢ় করার একটা বড় রকমের যাত্রাটা আজকে শুরু হলো, সেই হিসেবে বাংলাদেশে একটা বড় রকমের ইতিহাসে বলা যায় তৈরি হলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ চট্টগ্রাম বিজেএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিম, এবং আমরা চেষ্টা করেছিলাম যুক্ত করতে বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে তাকে আমরা পাবো। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।